গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমরা কল্পেশ্বর থেকে বেরিয়ে যাব। কল্পেশ্বরের যে হোটেলে আমরা আছি, হোটেলটা চারপাশে দেখতে পাচ্ছেন, কালকেও দেখিয়েছি। তা হোটেলটার কিছু সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে মেন রাস্তা থেকে এই হোটেলটা প্রায় 150 মিটার নিচে। আর এই এরিয়াতে কারেন্টের বেশ সমস্যা রয়েছে, অর্থাৎ ইলেকট্রিসিটির প্রবলেম আছে। যাই হোক, যারা আসবেন চিন্তাভাবনা করে অবশ্যই আসবেন। আর একটা কথা বলে রাখতে পারি, সেটা হলো যে কল্পেশ্বরে এসে না থাকলেও চলে। অর্থাৎ যারা তুঙ্গনাথ থেকে আসবেন বা বদ্রি থেকে আসবেন, কল্পেশ্বর মন্দির দেখে ব্যাক করে যেতে পারেন, এ সুবিধা এখানে রয়েছে। যাই হোক, সবাই চিন্তাভাবনা করবেন, চিন্তাভাবনা করে এখানে আসবেন। যে হোটেলে আমরা আছি বা কল্প প্যালেসে আছি, সেই হোটেলের ক্ষেতগুলো দেখুন, কি সুন্দর ক্ষেত করা। এরা যে খাওয়া দাওয়া করায়, তা প্রত্যেকটা এদের নিজেদের সবজি। দেখুন, গাছে লঙ্কা হয়ে আছে, কি সুন্দর, প্রচুর সবজি, প্রচুর লঙ্কা। দেখুন, এই শুকনো লঙ্কা দিয়ে চাটনি তৈরি করে, কালকে আমাদের রাত্রিবেলা খেতে দিয়েছিল। এছাড়াও বিভিন্ন রকম সবজি এখানে রয়েছে। ধনেপাতার চাষ করেছে, দেখুন কত কী পরিমাণে ধনেপাতা হয়েছে। ফুলকপি দেখুন, এই দেখুন ফুলকপি প্রচুর, একটা নয়। এই যে আরও ফুলকপি, প্রচুর ফুলকপি গাছ এবং অন্যান্য কপিও এখানে রয়েছে। এই যে বাঁধাকপি দেখুন। কালকে সন্ধেবেলা হয়ে গেছিলো বলে এই খেতে আমরা ঢুকিনি। এই যে প্রচুর বাঁধাকপি হয়ে আছে, চাষ হচ্ছে ঠিক পাহাড়ের নিচে এই গ্রাম। এক রাত্রি থাকার জন্য খারাপ নয়, খারাপ আমি বলবো না, থাকতেই পারেন, অন্যরকম একটা অনুভূতি হবে, একদম প্রপার গ্রামে থাকার অনুভূতি হবে। কুমড়ো চাষ হয়েছে, কুমড়োর গাছ, মূলো, এছাড়াও লেবু গাছ রয়েছে এখানে। উর্গম থেকে আমরা শেয়ার কারে উঠেছি, শেয়ার কার করে হেলাং পর্যন্ত যাব। এই শেয়ার কারের যে স্ট্যান্ড, এখানটায় বেশ লোকালয় রয়েছে, কিছু খাবারের দোকান এবং বেশ কিছু হোমস্টে আছে। তার মধ্যে দুটো উল্লেখযোগ্য, একটা হচ্ছে রাজেন্দ্র প্যালেস আর একটা হচ্ছে রুদ্র হোমস্টে। এই দুটো বেশ ভালো, একদম রাস্তার পাশে, কোনো হাঁটাহাঁটি করতে হবে না। যাই হোক, এবারে আমরা যাব হেলাংয়ের উদ্দেশ্যে। হেলাং থেকে তো আমাদের গাড়ি ঠিক করাই আছে, সেই গাড়ি করে আমরা বদ্রীনাথ দিকে যাব। আর এখানে যা শুনলাম, এই শেয়ার কারের ভাড়া হচ্ছে 200 টাকা করে পার হেড। উপরের মেঘটা খেয়াল করো, দেখতে পাবো সাদা মেঘ। নীল আকাশ পুরো উপরে। আমি ক্যামেরাটা খুলেছি, হ্যাঁ ওই তো বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, অল্প অল্পটা এই পাশে কালো পাহাড়টা তো অল্প অল্প পড়েছে।
বরফের পাহাড়। যোশীমঠে নেমেছি, এবার সামনে হচ্ছে নরসিংহ মন্দির, বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ, সেই মন্দির যোশীমঠে, সেই মন্দিরে এখন যাচ্ছি। এই নরসিংহ মন্দিরের গেট। না বিষ্ণুর নরসিংহ অবতার অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ, এটা আমরা গল্প সবাই জানি। হিরণ্যকশিপুকে বধ করার জন্য এই অবতারের জন্ম হয় এবং আদি শঙ্করাচার্য এই মন্দিরে এই নরসিংহ যে মূর্তি সেটা প্রতিষ্ঠা করেন। আদি শঙ্করাচার্য এই মূর্তি যখন প্রতিষ্ঠা করেন তখন এই মূর্তির একটি হাত, ডান হাত পাতলা হয়, অর্থাৎ পাতলা থাকে, এবং সেটা দিনের পর দিন আরও পাতলা হতে থাকে। কথিত আছে এই হাতটা আস্তে 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 মূর্তিটাকে ভেঙে পড়ে যাবে, এবং যেদিন ভেঙে যাবে সেদিনকে এই যোশীমঠ ধ্বংস হবে এবং বদ্রীনাথ টেম্পল পুরো আলাদা হয়ে যাবে। মানে বদ্রীনাথে যাওয়ার রাস্তা বা বদ্রীনাথে মন্দির মানে জনসমাজ থেকে আলাদা হয়ে যাবে। আর এই মন্দিরে আর একটা বিশেষত্ব হচ্ছে, বদ্রীনাথে যে নারায়ণের পুজো হয় সেখানে শীতকালে 6 মাসের জন্য বন্ধ থাকে, সেই 6 মাসে মূর্তি এই মন্দিরে এনে রাখা হয়। অর্থাৎ যেমন কেদারনাথ বা মদমহেশ্বরের মূর্তি উকিমঠে রাখা হয়, তেমন বদ্রীনাথের মূর্তি এই যোশীমঠে নরসিংহ আশ্রম মন্দিরে রাখা হয়। এবার আমরা মন্দিরের ভিতরে যাব। তো মন্দিরের ভিতরে তো ফটো তোলার নিয়ম নেই, বাইরে থেকে দেখাচ্ছি সব। এই হচ্ছে ওই পাশে মন্দিরের গেট। আমরা যোশীমঠ ছেড়ে বেরিয়ে এলাম, এখন আমরা বদ্রীর দিকে চলছি। কিছু দূর যাওয়ার পরে এই রাস্তায় একটা জায়গা পড়বে যেটা হচ্ছে গোবিন্দঘাট। এই গোবিন্দঘাট হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহিব যাওয়ার রাস্তা। যারা এখানে যেতে চান গোবিন্দঘাট নেমে এখান থেকে ট্রেক করে যেতে হবে। বদ্রীনাথ ঢোকার আগেই চেকপোস্ট রয়েছে, সেখানে আমাদের রেজিস্ট্রেশন চেক করলো। এখানে অফলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে, যদি কেউ রেজিস্ট্রেশন করে না নিয়ে আসেন তবে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। তবে সিজনে যে পরিমাণে ভিড় হয় আমার মনে হয় অনলাইন করে আসাই ভালো, কারণ এখানে যদি না পান রেজিস্ট্রেশন তাহলে ফিরে যেতে হবে, সেই জন্য অনলাইন করে নিয়ে আসবেন। বদ্রীনাথের কালিকামলি আশ্রমে আমরা ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের আশ্রমের ঘর, খুব সুন্দর, প্রচুর বড় ঘর, খাট, কম্বল দেওয়া আছে, ড্রেসিং টেবিল, বাথরুমের কন্ডিশনও বেশ ভালো, যদিও এই মুহূর্তে কারেন্ট নেই বলে অন্ধকার। যেটা সবথেকে বেশি ভালো সেটা হচ্ছে ঘরের জানলা থেকে বদ্রীনাথের মন্দির দেখা যাচ্ছে। এই আমি একটু জুম করছি, দেখুন, এই একদম ঘরের জানলা থেকে, আর অলকানন্দা পাশ দিয়ে বইছে, সাউন্ডও আসছে এখানে, মন্দিরে সবাই লাইন দিয়ে আছে সেটাও দেখা যাচ্ছে। তো আমরা এখন বেরোবো, একটু খাওয়া দাওয়া করে তারপরে মন্দিরে পুজো দিতে যাব। আর আশ্রমের বাইরের দিকটা আমি পরে দেখিয়ে দিচ্ছি।
আমাদের কালিকামলি যে আশ্রম তার এই হচ্ছে বিল্ডিং। একটি পিছন দিয়ে আমাদের নেমে যেতে হবে, এখান দিয়ে সিঁড়ি আছে, ভিতর দিয়ে রাস্তা আছে মন্দিরে যাওয়ার। পিছনেই পাহাড়। আর এই হচ্ছে মেন গেট। আর একদম প্রথমেই আমাদের ঘরের ভিতর তো আপনাদের দেখিয়ে দিয়েছি। বদ্রীনাথ মন্দির দেখা যাচ্ছে প্রচুর ভিড়। আমরা এখন ওর কাছে যাইনি, কাছে গিয়েও অবশ্যই দেখাবো। এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ঠিক পাহাড়ের নিচে। আর এই নিচে হচ্ছে অলকানন্দা নদী। তার পারে আর এই হচ্ছে মন্দির। বদ্রীনাথ মন্দিরের লাইনে আমরা দাঁড়িয়ে আছি। এই মন্দির দুপুরে 1টার সময় বন্ধ হয়, আবার 3টের সময় খোলে। তো এখনো 3টে বাজেনি, কিছুক্ষণ বাকি আছে। সেই পুজো দেওয়ার জন্য আমরা ডালা কিনেছি। সেখানকার ডালার হচ্ছে 50 টাকা 100 টাকা এরকম করে দামের আছে। সেই কিনে এখন লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মন্দির। মন্দিরের ভিতরে গর্ভগৃহে ফটো তোলার অনুমতি নেই, তাই বাইরে দিয়ে দেখাচ্ছি। এখানে হনুমান মন্দির, নারায়ণ মন্দির, দেখুন কি পরিমাণে ভিড়। এই লাইন দিয়ে আমরা ঢুকেছি। বদ্রীনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা তপ্তকুণ্ড দেখতে এলাম। এখানে প্রচুর লোক স্নান করছে, আমরা স্নান করিনি। তবে এখানে যারা পুজো দিতে আসবেন তারা চেষ্টা করবেন এই তপ্তকুণ্ডে স্নান করে তবে পুজো দেওয়ার। বেশ একটা অন্যরকম অনুভূতি হবে, ভালো লাগবে। অলকানন্দার পাড়ে এসেছি, রূপটা একবার দেখুন। নামতেও ভয় লাগছে। অসাধারণ, অসাধারণ। দাঁড়া, ওয়েট করো। আগে পড়বো আমার টাইম হবে। হাতটা চোবাও ভালো করে।
বদ্রীনাথে এখন রাত্রি হয়েছে 3°C, সবে 7:30 বাজে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এখন আমরা ডিনার করতে যাব, কারণ এরপরে দোকানপাট খোলা থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 25শে অক্টোবর সকাল 8:30টার সময় আমরা বদ্রীনাথের হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি মানা ভিলেজ, ইন্ডিয়ার শেষ গ্রাম। এটা বদ্রীনাথ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে মিনিট 15-20 লাগে। তো সেই রাস্তায় আমরা এখন যাচ্ছি। তো সেখানে যাই, সেখানে গিয়ে সেখানকার সমস্ত কিছু আমরা দেখাবো। ইন্ডিয়ার শেষ গ্রাম মানা ভিলেজের গেটে আমরা এসছি। এখান থেকে চড়াই শুরু হবে। এটা হচ্ছে গেট, আর এখান থেকে 1.5-2 কিলোমিটার হাঁটতে হবে। তো এই হাঁটা আমরা শুরু করছি। চড়াই এখান থেকে ভাগ হচ্ছে রাস্তা। ভীমপুল, সরস্বতী ধাম আর কেশবপ্রয়াগের রাস্তা হচ্ছে এই দিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর গণেশ গুফা, ব্যাস গুফার রাস্তা হচ্ছে এই দিকে যাচ্ছে। এই হচ্ছে ভাগ। আর এখানে কেউ যদি থাকতে চান, এখানে প্রচুর হোমস্টে আছে। এই যে পিছনে সব এগুলো হোমস্টে, রেস্টুরেন্ট, খাবার জায়গা সব রয়েছে। স্পেশালি যারা বসুন্ধরা ট্রেক করতে চাইবেন, আর যদি এখান থেকে বসুন্ধরা ট্রেক করা যায়, তো যারা ট্রেক করতে চান তাহলে তো অবশ্যই এখানে থাকতে হবে। এখানে থেকে তারপরে যেতে হবে। আমরা এখন গণেশ গুফা আর ব্যাস গুহা যেদিকে, সেই দিকে যাচ্ছি। এই ব্যাস গুহা হচ্ছে মহাভারত এখানে লেখা হয়, সেই রাস্তা। ব্যাসদেব এখানে বসে, ব্যাসদেব এখানে একটা গুহায় বসে বলেছেন, আর একটা গুহায় বসে গণেশ সেটা লিখেছে। রাস্তাটা একটু চড়াই। মানা ভিলেজের যে গেট দেখালাম, সেই গেট থেকে প্রচুর ডুলি আছে। যারা হাঁটতে পারবেন না তারা ডুলি করে অবশ্যই আসতে পারবেন। এই গণেশ গুফা এসেছে সামনে, এই গেট।
গণেশ গুফাটা একদম সামনে, কিন্তু ব্যাস গুফাটা বেশ কিছুটা উপরে। প্রায় 1 কিলোমিটার চড়াই চড়ে আমরা ব্যাস গুফার কাছে এলাম। বেশ অনেকটা রাস্তা এবং বেশ খাড়া রাস্তা। তুঙ্গনাথ ওঠার পরে দমের অনেকটা ঘাটতি হয়েছে, যার ফলে বেশ কষ্ট হলো। তাই পৌঁছে গেছি, আর এখানেই আছে ইন্ডিয়ার প্রথম চায়ের দোকান। ব্যাসগুপা দেখে আমরা এবার সরস্বতী কুণ্ডের দিকে যাচ্ছি, তাই পুরোটা নামতে হয়নি। এখান দিয়ে একটা বাইপাস করা আছে, সেই রাস্তা দিয়ে এখন এগোচ্ছি। এবার দেখা যাক কতটা নেমে যেতে হয়। এখানকার দেয়ালগুলোতে কি সুন্দর সুন্দর ছবি করা আছে, দেখুন কি সুন্দর সুন্দর ছবি, অসাধারণ। আমরা সরস্বতী মন্দির এবং ভীমপুলের একদম সামনে এসে গেছি, দেখাচ্ছি ভীমপুল। এই হচ্ছে ভীমপুল, আর এই নিচে হচ্ছে সরস্বতী নদী। আর এ পাশে সরস্বতীর মন্দির করা আছে। এই হচ্ছে সরস্বতী মন্দির। ভীমপুলের গল্প হচ্ছে পাণ্ডবরা যখন স্বর্গে যাচ্ছিল এই রাস্তা দিয়েই যায়, তখন এখান দিয়ে সরস্বতী নদী তীব্র বেগে বয়ে চলেছিল। পাণ্ডব যে 5 ভাই পার হতে পারলেও দ্রৌপদী কিছুতেই সেই নদী পার হতে পারছিলেন না। তখন ভীম এই পাথরটা এই নদীর ওপর ফেলে এবং দ্রৌপদী তার ওপর দিয়ে পার হয়। এবং পরবর্তীকালে সরস্বতী এত স্রোত দেখতে পাচ্ছেন, কিন্তু এর পরে আর সরস্বতীকে কোথাও দেখতে পাওয়া যায় না, অর্থাৎ লুপ্ত হয়ে যায়। এই হচ্ছে এখানকার ইতিহাস। আর এই যে ওপরের রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বসুধারা ফলস যাওয়ার রাস্তা, ওটাই স্বর্গে যাওয়ার রাস্তা, এবং এখান দিয়েই পাণ্ডবরা স্বর্গে যায়। তো এবারে আর সম্ভব নয়, পরবর্তীকালে কোনো সময় যদি আসতে পারি তখন আর দেখিয়ে দেব। এবং এরপরেই এই বসুধারা ফলস পার হওয়ার পরেই চীনের বর্ডার শুরু হয়ে যায়। মানা ভিলেজ যাওয়ার রাস্তা যেখান দিয়ে শুরু হচ্ছে, সেখানেই একটা রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, যেখান দিয়ে মিলিটারিরা চীনের বর্ডারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এই হচ্ছে সরস্বতী মন্দির যাওয়ার রাস্তা। খুব সুন্দর মন্দির, একদম নদীর পাশে। এরপরে সরস্বতী নদীটা কোথা থেকে নামছে কেউ জানে না, নামছে ওপর থেকে, কিন্তু কোথায় যাচ্ছে আর কেউ জানে না। সামনে দেখতে পাচ্ছেন ভারতের প্রথম চায়ের দোকান।
অর্থাৎ এরপরে ভারতের সীমান্ত শেষ হয়ে যাবে। তাই এটা হচ্ছে প্রথম চায়ের দোকান। এইটার গেট, বেশ লোকজনের ভিড় আছে। আমরা ইন্ডিয়ার যে লাস্ট বলুন আর ফার্স্ট বলুন, শুরু ধরলে ফার্স্ট, শেষ ধরলে লাস্ট, ইন্ডিয়ার এই লাস্ট চায়ের যে দোকান, সেখানে ম্যাগি পাওয়া যায়। সকালে ব্রেকফাস্টটা এখানেই করছি। সেই ম্যাগি নিয়েছি 2 প্লেট, দুজনে 2টো ম্যাগি অর্ডার করেছি। ম্যাগি এসেও গেছে, এখন এই ম্যাগিটা বসে বসে খাবো। এটা একটা স্মৃতি হয়ে থাকলো। মানা ভিলেজ থেকে আমরা ফিরে এলাম। মানা ভিলেজে যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে গণেশ গুহা, ব্যাস গুহা, তার সঙ্গে সরস্বতী মন্দির, ভীমপুল এবং ইন্ডিয়ার সর্বশেষ চায়ের দোকান। তো আজকের এই পর্বটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, আমাদেরকে আরও সহযোগিতা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং পরের পর্বের জন্য অপেক্ষা করবেন। নমস্কার প্রত্যেককে।